স্বাগতম দর্শকবৃন্দ অনন্য ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের অতিথি অহনা রহমান। তো স্বাগতম এবং দর্শক আপনাদেরকেও স্বাগতম। আচ্ছা অহনা, তুমি কি কখনো কোনো নাটকে বা ড্রামার কোর্স করেছিলে বা কোনো ট্রেনিং নিয়েছিলে অভিনয়ের? না, আমি থিয়েটারটা আসলে থিয়েটার করনি, কিন্তু এই যে তুমি অভিনয় করো সেটা তোমার অত্যন্ত স্বাভাবিক একটা ট্যালেন্ট। আমি তো মরে গেলেও অ্যাক্টিং করতে পারবো না যদি বলে, কিন্তু তোমার মধ্যে আরেকটা জিনিস যেটা বাঙালি আমার অনেক বিদেশি বন্ধু বলেছে, তোমাদেরকে দেখতে এত নাইভ, এত শান্ত লাগে, কিন্তু তোমাদের মধ্যে যে একটা শক্তি আছে, সেই শক্তি আমি তোমার অ্যাক্সিডেন্টের গল্প পড়তে পড়তে তোমার মধ্যে দেখতে পেলাম। যার জন্যে তোমাকে আমি আজকে আমার লোকদেরকে বলেছি যে এই মেয়েটাকে আমি একটু ইন্টারভিউ করতে চাই, কারণ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল ট্রাকে, তুমি রাত্রে ফিরছিলে শুটিং করে, এবং তখন তুমি গাড়িটা তোমার ক্ষতিগ্রস্ত হয়, তুমি নেমে ট্রাকওয়ালাকে থামে তার সাথে কথা বলতে যাও। সে তোমার সাথে যেরকম করে আমাদের দেশের ট্রাকওয়ালারা, ওদের তো কোনো ট্রেনিং নেই, ওরা নারীকে রাত্রিবেলা একটা মেয়ে ফিরছে ভাবছে যে তুমি নিশ্চয়ই ভালো মেয়ে না। না না, বিষয়টা এরকম না। বিষয়টা কি ম্যাম আমি বলি, সেটা হচ্ছে আপনি নামেন, আপনি বাইরে ঢুকছেন কি কারণে? আপনি বাইরে ঢুকছেন, আপনি নামেন না রে ভাই, নামেন। আমি বাইরে, আপনি বাইরে ঢুকছেন কি কারণে? সে তো দেখে নাই যে গাড়ি একটা মেয়ে চালাচ্ছে, একেবারে এটা সে দেখে নাই। আমি কেন ক্লিয়ার করছি, তোমার সাথে ড্রাইভারও ছিল? না না, আমার সাথে আমি ছিলাম, আমি চালাচ্ছিলাম, আমার পাশে আমার বোন বসা ছিল। অ্যাক্সিডেন্টের পরে এটা হচ্ছে একেবারেই আমার মানে ফার্স্ট ইন্টারভিউ যেখানে আমি অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে আমার গাড়িটা হচ্ছে আগে, আমি লেফটে যাব, আমি ইন্ডিকেটার দিয়ে আমি লেফটে যাব, মানে পিছন থেকে ট্রাকটা না পিছনে ছিল, পিছন থেকে সাডেনলি মানে আমাকে জাস্ট ওভারটেক করতে গিয়ে ও না, মানে আমার ডান সাইডে প্রথম যে ধাক্কাটা লাগছে না, মানে আমরা না শক যে কি হইলো। মানে তুমি বাই ইন্ডিকেটর দিয়েছো বাঁ দিকে চলে যাব, ও তোমাকে ডান দিক থেকে ওভারটেক করতে গেছে। বাইরে ঢুকলেন কি কারণে? নিচে নামতে বলছি, তুই নেশা করতেছিস গাড়ির মধ্যে, তুই নিচে নাম। আপনি বাইরে ঢুকলেন কেন? আরে স্টুপিড, একটা থাপ্পড় মারবো, বাইরে যাব, আমি কি দাঁড়িয়ে আসবো? আমি তো টার্নিং লিখছি, আপনি তো দেখলেন না টার্নিং লিখছি। তুই কোথা থেকে টার্নিং নিচ্ছিলি? গাড়িটা তো আমার, কষ্ট তোমার কষ্টের পয়সা, অভিনয়ের পয়সায় অর্জিত যে অর্থের কষ্টটা তো আমার লাগে। ধরেন আমি অনেকগুলো কমেন্ট পড়েছি যেখানে ভুলটা আমার দেখানো হচ্ছে জাস্ট বিকজ অফ আমি একটা মেয়ে। মানে আমি না বুঝি না যে একটা মেয়ে সে তার কাজ থাকতে পারে না। মানে যারা আপনারা এই কমেন্টগুলো করছেন তাদের মা বোন স্ত্রী প্রেমিকা মেয়ে, তারা কি কখনো কোনো কাজে রাতে বাইরে যায়নি, বাইরে থেকে আসেনি? কোনো এমন একটা দিন তো আমার সাথে, মানে এমন তো না যে আমি রেগুলার বাইরে থাকছি। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু কাজে ফেসে গিয়েছি, আমার ওখান থেকে আসতে লেট হতে পারে। অনেকে বলেছে আমি নাকি ডিস্কোতে ছিলাম। আমার কথা হচ্ছে আমি যেখানেই থাকি, কথা হচ্ছে যে মানে রাত করে আসা মানেই যে খারাপ কিছু তা তো না। আর আপনারা তো আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানেন না, যারা আমাকে নিয়ে কমেন্ট করছেন টোটাল স্টোরি তো আপনারা কেউই জানেন না। তোমার জায়গায় অহনা না হয়ে যদি কোনো একটা রহিম বা করিম হতো, সে মারা যেত। তোকে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, তোকে হর্ন দেওয়া হচ্ছে, তুই চারবার কেন করছিস না? আমি তো টার্নিং লিখছি, আমি কি কারণে আমি এদিক যাব? তোকে আমি দেখাচ্ছি না, আমার নাম নাম গাড়ির মধ্যে বসে নেশা করতেছিস, আর তুই গাড়ি চালানোর সামনে কার চালাবি? হ্যাঁ, তোর মালিককে ফোন দে, আমি দেখতে চাই তোর মালিককে ফোন দে, পুলিশ ফোন দে। তো সে মারা যেত। কারণ কি আমি আপনাকে বলি ম্যাম, আমার গাড়িটা না লেফটে, আমি লেফটেই যাব, ও না একদম আমার গাড়িটাকে যখন মানে ধাক্কা দিয়েছে, আমার লুকিং গ্লাসটা, সামনের লুকিং গ্লাসটা একদম ভেঙে গেছে, একদম আমার ডোরের সাথে লাগানো তো, মানে ড্রাইভিং ডোরটার সাথে আমি ওখান থেকে খুলে বেরোতে পারবো না। সো আমি ওই সাইডটা থেকে বেরোয় আমি বললাম আপনি এটা কি করলেন? প্রথমে আমি তাকে বললাম আপনি এটা কি করলেন? বলে আপনি ও ধাক্কা মেরে পালিয়ে যায়নি না, ও পালাতে পারছিল না তো, মানে ধাক্কার সাথে সাথে ও আটকে গেছে তো, মানে একদমই জায়গাটা তো হচ্ছে একদম কেমন, আমি আপনাকে মানে মোড় তো একদম মোড় 7 নম্বরের। তো ওকে আমি বললাম আপনি এটা কি করলেন? বলে আপনি কি করলেন? আমার না এত মেজাজ খারাপ হয়েছে। তারপর আমি আমার বোনকে বললাম তুই একটু ভিডিও করতো ওকে। আমি তখন গিয়ে দরজাটা যখন খুলেছি, মানে তার মানে তুমি ওকে কনফ্রন্ট করলা, ও
ওর সাথে ওকে বললা এবং তুমি উল্টা দিক থেকে নেমে হ্যাঁ, ওর নেমে। কাছে গিয়ে ওকে বললে এটা কি করেছেন, তখন হ্যাঁ। তুমি একটা ট্রাক তো উঁচা হয়। হ্যাঁ আমি না এভাবেই কথা বলছিলাম যে আপনি কি করলেন, বলে আপনি কি করলেন আমাকে, সে বলতেছে আমি না আমার না তখন মাথায় তোমার কিছু না। এত রাগ লাগলো ওর কথার টোন শুনে? রাগ না, আমি না দরজা খুলে দেখলাম কি ও আমাকে দেখে, আমি যখন বললাম যে আপনি নেশা করতেছেন গাড়ির মতো, না সাথে সাথে এরকম করে ফেলে দিয়েছে। ভিডিওটা যদি দেখেন আপনারা, একটু যদি পজ দিয়ে দেখেন, জুম করে দেখবেন যে ওর হাতে একদম এক্স্যাক্টলি এরকম ভাবে দুইটা মানে সিগারেট, এইভাবে একটা মদের বোতল ধরা, এইভাবে গাড়ি চালানো তো সম্ভব না, দুইটা হাতেই তো ব্লক, সাথে একটা 14-15 বছরের একটা হেল্পার ছিল, ঠিক আছে। ইনফ্যাক্ট ও কিছু করতেছিল এখানে, ও হচ্ছে যে পলি ব্যাগে সামথিং কিছু একটা, আমি জানি না ওটা না, ওইরকম। তো আমি বললাম আপনারা গাড়ির মধ্যে নেশা করছেন, এখন গাড়িটা তো আমার ফ্যামিলি আমাকে এতটুকু শিক্ষা দিয়েছে যে আমি কোনো মানুষকে গালি দেই না, কিন্তু আমার না রাগ কন্ট্রোল হচ্ছিল না, আমি তাকে তুই তাকারি করছিলাম, আমার যে অন্য কেউ হলে তাকে মারতো, তারপরে মানে কোনো ব্যাটা ছেলে হলে অটোমেটিক গায়ে হাত মারপিট হতো। হ্যাঁ, তো এটা আমরা রাস্তায় হয়ে দেখি। তো আমি আমার বোনকে বললাম যে তুই না পুলিশকে ফোন দে। যখন আমি পুলিশকে ফোন দিতে বলছি, ভিডিওটা অফ করে পুলিশ ফোন দিতে যাবে, ট্রাকওয়ালা ততক্ষণ আমাকে বলে দেখাচ্ছি, বলে ওনার গাড়িটা ব্যাকে নিয়ে ধাম করে আমার গাড়িটাকে একদম মেরে দিয়ে সাইডে ফেলে একদম, দিয়ে, আম নট দ্যাট মাচ স্টুপিড যে আমি গাড়ির উপরে উঠে যাব। আমি যদি গাড়িটার ওই সময় লুকিং গ্লাসটা না ধরে উপরে উঠি, তাহলে ট্রাকটা আমার উপর দিয়ে চলে যায়, একদম আইল্যান্ড বরাবর যাওয়া। মানে ট্রাকে লুকিং গ্লাস ধরে তুমি ঝুলে গেলা? হ্যাঁ একরকমের। হ্যাঁ, মানে আমি আর হচ্ছে কি একদম আইল্যান্ডের সাথে ল্যাম্প পোস্ট অনেকগুলো, তো ও না ল্যাম্প পোস্টের সাথে যখনই আমাকে মানে ও গাড়িটা ঠিক ওয়েভ করতেছে, তো যখনই আমাকে ল্যাম্প পোস্টের সাথে বাড়ি দিতে চাচ্ছে, আমি না কি মনে করে যেন সরে যাচ্ছি, এর ভিতর থেকে পাশে থেকে আরেকটা ট্রাক যাচ্ছে, ওই ট্রাকওয়ালাকে বলতেছে চাপায় দে তো, সেও চাপ দিছে, ওই ট্রাকওয়ালাও চাপ দিছে, ও তোমাকে স্যান্ডউইচ করে দিতে চাচ্ছে। হ্যাঁ, লাকিলি কেন লাগেনি, চাকার পাশে একটু জায়গা ছিল, ওইটাতে বাড়িটা লাগছে, আমি ঠিক এতটুকু পরিমাণ জায়গার কারণে ওই ট্রাকের চাপাটা থেকে বেঁচে গেছি। ল্যাম্প পোস্টগুলোর সাথে লাগেনি, কারণ হচ্ছে আইল্যান্ডের মাঝখান বরাবর, এই জন্য লাগছিল না। ও মানে 7 নাম্বার মানে উত্তরা 7 নাম্বার সেক্টর থেকে মোড় থেকে 12 নাম্বার সেক্টরের মোড় পর্যন্ত নিয়ে, এর ভিতরে মানে এই সময়টার মধ্যে আমার 7, 8, 9, 10, 11, 12 4টা সেক্টর চলে গেছে। না মানে একদম সোজা রোড, মানে কোনো বুঝছি, পেঁচানো রোড না, একদম সোজা, মানে দুই স্পিডেও তোমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও And তুমি স্পিডে ঝুলতেছো। আমি ঝুলছি, আমার একটা পা আমি টোয়ের উপরে, চাকার একটা সাইডে যে একটা প্লাস্টিকের বুঝছি, মতো থাকে, আমি ওইটার উপরে একটা টো দিয়ে দাঁড়ানো, আমি আমার সামনে দিয়ে গাড়ি গেল, একটা ট্রাক গেল, সেও আমাকে মারতে চাইলো। আমি যখন দাঁড়ানো ওইখানে যখন তর্ক করছিলাম, পাশে থেকে একটা প্রোবক্স গাড়ি গেল, ওইখানে কতগুলো ছেলে মানুষ ওখানে, তারা চলে গেল। আমি যখন ট্রাকে করে আমি যখন এই অবস্থায় যাচ্ছি, আমার রাস্তার অপোজিটে একটা পুলিশ ভ্যান ছিল, তারাও দেখলো আমার ঠিক আমাকে যখন নিয়ে যাচ্ছে, এই পাশ থেকে রং সাইড থেকে 2টা পুলিশের বাইক যাচ্ছে, 2টা বাইকে 4 জন পুলিশ, তারাও দেখলো, কেউ আসে না। আমি একটা সময় কি আমার মনে হয়েছে যে আমি এখন মরে যাব, আমি কলেমা পড়ে নিছি, আর ওই সময় আমার মা ছিল ঢাকার বাইরে, আমার না জাস্ট মনে যখন ওরা বলতেছিল, ও পাশে থেকে আবার ওই যে 14-15 বছরের যেই হেল্পারটা, ও বলছিল ওস্তাদ এটা কিন্তু নাইকে, এটা বেঁচে গেলে কিন্তু ফাইসা যাব। ও সে আবার তোমাকে চিনে ফেলেছে? হ্যাঁ, তো আমি যখন এই কথাটা বলছে, তখন আমি শিওর হয়ে গেলাম যে দ্যাট মিনস আমি মরে যাচ্ছি। তারপরে আমি একদম মানে ট্রাস্ট মি, আমি জাস্ট মনে হচ্ছিল কি আমি একদমই লাকি, আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার কলিগসের দোয়া, আমার অনেক মানুষের দোয়া, মানে হয় না দোয়াতে বেঁচে গেছি। কারণ ও না যখন ট্রাকটাকে মানে ব্রেক কষিয়ে ফালানোর আগে ড্রাইভারটা বলছিল যে এইখানে ট্রাকটা ফালাবো, যদি মরে যাবে, তোকে যদি বলি আমি দৌড়, তখন তুই দৌড় দিবি। ও কনভারসেশন হচ্ছে ওদের সাথে। হ্যাঁ, মানে একদম মানে আমি যেখানটা যে লেভেলটাতে দাঁড়ানো,
ড্রাইভারের মাথা আমার মাথা বরাবর, ওদের নিঃশ্বাসটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি, ওরা যে নিঃশ্বাসটা নিচ্ছে ওইটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ও করলো কি, একদম 12 নম্বরে যখন লাস্ট ওই কথাটা বলেছে, ও ব্রেক কষে নাকি গাড়িটাকে জাস্ট এইভাবে করে ফেলে দিল কাত করে। আমি একদম ডান পাশে ছিলাম, আমি ছিটকে গিয়ে পড়েছি। আমি একদম লাকিলি, আমার কাছে মনে হচ্ছে কি যে আমাকে আল্লাহ একদম নিজের হাতে বাঁচাইলো, নাহলে মানে কোনো একটা মিরাকেল, এটা একদমই মিরাকেল। আমার জায়গায় ছিটকে পড়লে রাস্তার উপরে আমি একদম একটা হসপিটালের সামনে পড়েছি। আচ্ছা, আমি একদমই হসপিটালের গেটের আরেকটু আগে পড়েছি। আমি ওইখানে হসপিটালে মানুষও দেখেছে। আমি আরেকবার ফিল হয়েছে যে আমি মরে যাব, যখন আমি তো কামিজ পরা, আমি তো পড়ে গিয়েছিলাম। আর পাশে কোনো মহিলা মানুষ নাই, সব ছেলে মানুষ, হয় না একটু আনকমফোর্টেবল লাগে না। আমি আগে শালটা প্যাঁচাই আমি বললাম যে আমি যাচ্ছি, আমাকে ধরা লাগবে না, আমি উঠতেছি। আমি যখন উঠে দাঁড়াচ্ছি তখন মনে হয়েছে যে আমাকে এখন আজরাইল আমার জান কবজ করতে চলে আসতেছে, এত ব্যথা ফিল হচ্ছিল। তারপরে আমি গেলাম এমার্জেন্সি পর্যন্ত, হেঁটেই গেলাম। গিয়ে আমি বললাম আমাকে এখন একটু ফ্যানটা ছাড়েন, আমাকে একটু পানি দিয়ে অক্সিজেন দেন। ফ্যানটা ছাড়লো, আমি একটু পানি খেলাম। পানি খেয়ে আমি যখন মানে আমি একদম উল্টো হয়ে, মানে বিছানার উপর আমি সোজা শুতে পারছিলাম, আমি একদম উল্টো হয়ে শুয়েছি। শোয়ার পরে আমি দেখতেছি কি আমি আস্তে আস্তে চোখ বন্ধ হচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে আমি যে এই জায়গাটায় আছি এইটা আমার বোন জানেন, ও 7 নম্বরে একদম গাড়ির কাছে, আমার মা ঢাকার বাইরে, আমার বাবা তখন চিল্লাতে। তুমি ফোন করতে চাচ্ছো, একটা হেল্প চাচ্ছো। পুলিশ আসছে, আমি পুলিশকে নাম্বার দিলাম যে এই নাম্বারে ফোন দেন। ওকে যখন আমি যখন বললাম যে কনফার্ম ওকে পেয়েছেন, বলে হ্যাঁ পেয়েছি। এরপরে আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ যদি আমি মারা যাই আম্মাকে একটা নজর দেখতে দিও, তারপরে নিও আমার জানটা, এর আগে তুমি মানে নিও না, রুটা এর আগে নিও না প্লিজ। আমি খালি এটা মনে মনে দোয়া করছি, হয় না। এরপরে না আমি জাস্ট এরপরে আমার আর কিছু মনে নেই। এরপরে অ্যাম্বুলেন্স এসে আমাকে ক্রিসেন্টে নিয়ে গেছে। তারপর আমার ব্যাকে প্রবলেম হয়েছিল, তো আমার ওই মেট্রোর কাজ চলছিল মেবি, ওইটার ওই যে পাথরের কুচিগুলো আমার মানে পিঠে একদম গেঁথে গেছে। এরপরে কি করেছে, আমি তখন পর্যন্ত তো আমাকে নিয়ে দৌড়াদৌড়ি, মামলা টামলা এগুলো তো এখন পর্যন্ত কোনো মাথাতেই। প্রথমে একজন এসে বলছিল যে মামলা যাতে না করি। 15 জন আমি ক্রিসেন্টে যে রুমে ছিলাম, ট্রাকের পক্ষ থেকে 15 জন লোক আসছে, 10-15 জন এসে একজন, মানে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অবস্থাতেই সন্ধ্যার সময়ের কাহিনীটা, আমাকে এক ভদ্রলোক সে ফোন নিয়ে এসে বলে কি একটু কথা বলেন। আমার এত মেজাজ খারাপ হয়েছে, আমি বলছি আমি এখন কথা বলবো না, আপনি কি বুঝতেছেন আমি কথা বলতে পারছি না, বলে একটু কথা বলেন। তারপরে ওইখানে আমাদের এসআই ছিল হুমায়ুন কবির, তো উনি বলছিল যে আপনি কেন ফোনে কথা বলাচ্ছেন, দেন এদিকে ফোন দেন। তারপর উনি কথা বললো। তারপরে প্রথমে অ্যাকচুয়ালি মামলা আসলে করতে যাচ্ছিলাম, পরে মামলা এসআই নিজে, হ্যাঁ আয়ু হয়ে মামলা, মানে এসআই যে উনি আয়ু ছিল, মানে উনি করেছে। আমাদের ওসি যে রাজ্জাক সাহেব, উনিও মানে অনেক হেল্প করেছে পরবর্তীতে। মামলা আমি যখন বলেছি আমি মামলা করব, ট্রাকের ওই সাইডে মানে ট্রাকের পক্ষের লোকজন এসে পরের দিন আমার ড্রাইভারকে ফোন দিয়ে দুনিয়ার উল্টাপাল্টা কথা, আমাকে এই করবে সেই করবে অমুক তমুক, যখন এগুলো বলেছে তখন আমি কনফার্ম যে আমি এখন মামলা করব। একটা বার যদি ড্রাইভার নামতো, নেমে যদি বলতো যে সরি আপা আমি দেখি নাই, আমি তোর কাছ থেকে টাকা নিতে চাইতাম না। ও একে তো তর্ক করছে, একে তো নেশা করছে, একে তো ভুল ওর, এবং ও আমাকে বারবার বলছে আপনি বামে কেন যাবেন। এখন আমার রুট তো বামে, আমি বামে যাব না কোথায় যাব? তুমি তো ইন্ডিকেটর দিয়েছো। আর ও তো আমার পিছনে ছিল, সাডেনলি আমাকে আমি তো দেখলাম যে আমি ওকে অনেকটা আগে ক্রস করে চলে আসছি, সেটাও অনেক আগে, মানে জসিমউদ্দিনের ওই সাইডে। বা আমি পিছনে যে একটা গাড়ি যখন ওভারটেক করবে আমাকে তো অ্যাটলিস্ট হর্ন দিবে, ডিপার দিবে, কিছু তো একটা, আমাকে তো একটা মানে সাইন দিতে হবে। কিচ্ছু না, নাথিং। ও সাডেনলি এসে কোত্থেকে যে আসছে আমি সেটাও জানি না। তাহলে দর্শক দেখছেন যে সাধারণত রাস্তায় যে আজকাল আমরা অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, এবং সেই অ্যাক্সিডেন্টগুলি কার দোষে হয়? একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, কাজ থেকে ফিরছে,
সে ইন্ডিকেটর দিয়েছে বাঁ দিকে যাবে, তাকে ওভারটেক করছে ডান দিক থেকে একটা ট্রাক, এবং সে তাকে লাগিয়ে দিল, এবং লাগিয়ে দিয়ে এমন ছোট রাস্তা যে সে যেতেও পারছে না। তার সাথে তর্ক করা, এবং সেই মেয়েটাকে তার মনে হলো যে বিপদ হতে পারে, তাকে আমার মেরেই ফেলা উচিত। মানে এতটুকু শ্রদ্ধাবোধ একটা নারী বলে বললেন, একটা মানুষের প্রতি একটা মানুষের কতটুকু দায়িত্ব থাকে, এবং রাস্তায় যে এত বড় একটা ট্রাক চালাচ্ছে, সে একটা ছোট প্রাইভেট গাড়িকে, তারা সাধারণত আপনারা যারা বাসে উঠেছেন দেখবেন বাংলাদেশে ছোট গাড়িগুলোকে বলে প্লাস্টিক, এই একটা কারণ যখন উপর থেকে সে দেখে তাকে সে মনে হয় একটা দানব হয়ে গেছে। সে স্টিয়ারিংটা যখন ধরে তার মনে হয় যে এই রাস্তাটার মালিক সে, তো তখন সে আশেপাশে ছোট গাড়িগুলিকে ও উড়িয়ে দিতে চায়। এই ধরনের একটা সাইকোলজিক্যাল জিনিস কাজ করে। আমি নিজে অনেক দিন, আমি 16 বছর থেকে ড্রাইভ করেছি, কাজে আমি জানি, দেশে বিদেশেও ড্রাইভ করেছি, কাজে ওই বড় ট্রাক চালালে কেমন লাগে। ঠিক ট্যাঙ্ক, আমি কিন্তু একসময় আর্মি ক্যান্টনমেন্টে ট্যাঙ্কেও উঠেছি, আমি মানে ট্যাঙ্ক কেমন করে চালায় সেটাও আমার অভিজ্ঞতা আছে। তো তখন আমার মনে হচ্ছিল এ তো একটা বাস, বড় যে দূরপথে যেসব বাস যায় সেই বাসগুলির ড্রাইভারদের কিন্তু ওরকমই মনে হয় যে এত বড় স্টিয়ারিংটা থাকে, সে ওটাকে কন্ট্রোল করে, আর সেই কন্ট্রোলের সাথে একটা ছোট পাশে প্রাইভেট গাড়ির কন্ট্রোল কিন্তু অন্যরকম। কাজে এই জিনিসটা মানুষ বুঝে কিনা, আমাদের যারা পুলিশ আছে তাদের এই ট্রাকরা যখন এতটা শক্তি নিয়ে যায়, আর পাশে যখন দেখে যে একটা নারী, কারণ আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজে একটা নারীকে তো আর মানুষই মনে করে না, কাজে আমরা যতই সম অধিকারের কথা বলি না কেন, আজকে অহনা কতটা মানে একটা মৃত্যুর হাত থেকে বেঁচে আসলো, এবং সেই ড্রাইভারের ইচ্ছা ছিল তাকে ছিটকে ফেলে দিবে, মেরে ফেলবে, তাতে যেন তার মানে ও ভাবছিল ও বেঁচে থাকলে ও একটা সাক্ষী থাকবে, কিন্তু মরে গেলে যে ও একটা মার্ডার কেসে পড়বে সেই জ্ঞানটুকু তার নাই। আমরা একসময় শুনেছিলাম যে বলেছে, মানুষ বলে যে ড্রাইভার গাড়ি চালাবে গরু ছাগল চিনলেই তো হবে, মানে তার রাস্তার সামনে কেউ হলে সে ব্রেক কষবে, তাহলে একটা গাড়ি তুমি ওভারটেক কোন দিক দিয়ে করবে সেটা তো জানতে হবে। অ্যাটলিস্ট তুমি ওভারটেক করার আগে আগের গাড়িটাকে তুমি একটা হর্ন দিবে, তাকে সাইড দিবে, তারপর তুমি সে দাঁড়াবে, তুমি চলে যাবে। তো এই জিনিসগুলো হওয়ার আগে ও ইন্ডিকেটর দিয়ে বাঁয়ে যাবে, সে ডানে যাবে, কিন্তু সে তার অতটুকু সময় সহ্য হচ্ছিল না, কারণ সে নেশাগ্রস্ত ছিল। এবং ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং যে কথাটা বিদেশে ব্যবহার হয়, সেটা আমাদের দেশে সাধারণত হয় না, আমরা জানিও না। পুলিশেরও আমার মনে হয় সেরকম ট্রেনিং নাই, কারণ তুমি বলছিলে যখন তোমাকে ও টেনে নিয়ে যাচ্ছে, তুমি যখন ওকে থামাতে চাচ্ছ, তুমি ঝুলছো, পুলিশের মোটরসাইকেল করে গেল, আরও গাড়ি গেল, তারা কেউ কিন্তু থামালো না, যারা একটা ট্রাকের মধ্যে একটা মেয়ে এইভাবে আছে আর ট্রাকটা এত জোরে যাচ্ছে কেন, তুমি 7 নম্বর থেকে কত নম্বর সেক্টরে চলে, 12 নম্বরে, তো 3-4টা সেক্টরে তুমি সোজা চলে যাচ্ছ। তো এই যে জিনিসটা, আর ট্রাকওয়ালা তার রাস্তা কিন্তু একটাই, হ্যাঁ, মানে একটা পুরো স্ট্রেট রোড, আর তার সাথে একটা বাচ্চা ছেলে, মানে অপ্রাপ্ত বয়স্ক একটা লেবার, চাইল্ড লেবার, তাহলে 14 বছরের বাচ্চাটা কি করছিল, ওর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল। আমরা জানি ওখান থেকেও একরকমের গ্লু থেকে ওরা নেশাগ্রস্ত হয়, সেটার একটা নাম আছে, ডান্ডি বলে তাকে, সেটা সে ব্যবহার করছিল। তার মানে একটা ট্রাকের ড্রাইভার, প্রাপ্তবয়স্ক একটা লোক অপ্রাপ্তবয়স্ক একটা বাচ্চাকে ব্যবহার করছে। এসব ক্ষেত্রে কিন্তু যৌন অপরাধ হয়, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, লেবার অ্যাবিউজ হচ্ছে, এবং একটা নারীকেও সে অ্যাবিউজ করছে। এতগুলো ঘটনা একটা অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হতে পারে, এবং আমরা আমাদের অধিকার, আমাদের যে আইন, সব কিছুকে আমরা অ্যাবিউজ করছি। সেখানে তুমি যদি কেস করতে যাও, তারা এসে তোমাকে বাধা দিচ্ছে, তোমার জানের হুমকি হচ্ছে, কারণ তুমি একজন অভিনয় শিল্পী, অভিনয় করো, কাজে তোমাকে আমাদের সামাজিক দৃষ্টিতে ঘরের কোনায় তোমার লুকিয়ে থাকার কথা, লেখাপড়া শেখার কথা না। সেখানে তুমি এসে একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা অশিক্ষিত লেবার ফোর্সের কাছে তুমি অধিকার চাচ্ছ, জাস্টিফিকেশন চাচ্ছ, যুক্তি চাচ্ছ, কেন তুমি, সে সেটাতে অভ্যস্ত নয়। এই যে মানসিকতা নিয়ে আমরা চলছি, সেখানে আমাদের নারীরা কিভাবে এগিয়ে যাবে? এবং ওর মতন একটা ট্যালেন্টেড মেয়ে, যারা ওর অভিনয় দেখেছেন, যারা জানেন, এই ধরনের আমাদের নাগরিকরা, এই ধরনের আমাদের ট্যালেন্টগুলো কিন্তু বিদেশ থেকে সম্মানও বয়ে আনছে।
সেইখানে আমরা দেখেছি কিছুদিন আগে অ্যাঞ্জেলিনা জোলি আসলো, সেও একটা দেশের প্রতিনিধিত্ব করে ইউনেস্কোর প্রতিনিধি হিসাবে, ইন্টারন্যাশনালি তারা রিকগনাইজড। আমাদের অহনাও কোনো দিন সেরকম জায়গায় যেতে পারে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সেখানে একটা অশিক্ষিত সাধারণ একটা লোক, সে ট্রাক চালায়, সে তাকে জানে মেরে ফেলতে পারতো। আমরা একটা শিল্পীকে হারাতাম, তখন হয়তো তোমাকে আমরা অনেক সম্মান দেখাতাম। হ্যাঁ কিন্তু আজকে সে বেঁচে আছে, সে তার অধিকারটুকু চাচ্ছে, সে যুক্তি দিয়ে একটা কথা বলছে, সেটাকে আমরা সম্মান দিতে পারছি না। কেন পারছি না? কারণ আমরা কতগুলি রুলস আর রেগুলেশন মেনে চলছি না। কে ট্রাক চালাবে, সে কেমন করে চালাবে, রাস্তায় যারা নিরাপত্তার জন্য আছে তারা কি করে আমাদের সেই প্রোটেকশন, নিরাপত্তাটুকু দিবে, সেই প্রোটেকশনটা তো আমাকে দিতে হবে। অহনা গাড়ি চালায়, সে গাড়ি কিনেছে, সে ইনকাম ট্যাক্স দেয়, সে গাড়ির রোড ট্যাক্স দেয়, গাড়ির ফিটনেস দেয়। তো এইগুলো যখন আমরা সরকারকে দিচ্ছি, সরকারের দায়িত্ব কিন্তু আমাদেরকে অতটুকু প্রোটেকশন দেওয়া। না হলে আজকে 50% যখন 50% যখন জনগণের জনসংখ্যা নারী হয়, তখন তারা যে অর্থনৈতিক আয়টা করে সেটা কিন্তু আমাদের দারিদ্র্য বিমোচনে কাজে লাগে। এ কথাটা বুঝতে হবে। শিক্ষিত মেয়েরা নানা রকম প্রফেশনে যাবে এবং সেটাই আমরা আশা করব। কাজে আজকে অহনা অভিনয় নিয়ে আমরা আর কথা বললাম না, আমরা কথা বললাম যে একটা নারীকে সমাজে বেঁচে থাকতে হলে পুরুষের সমানই তার ফাইট করতে হয়, এবং মাঝে মাঝে সেই আরেক পক্ষ যদি তাদের প্রতি সহানুভূতিশীল না হয়, এবং আমাদের যে রাষ্ট্র, যে সরকার আছে, তারা যদি আমাদের প্রোটেকশন না দিতে পারে, তাহলে আমরা কিভাবে এই সমাজকে, এই দেশকে এবং আমাকে জাতি হিসাবে আমাদেরকে তুলে ধরতে পারবো। আজকে সড়কের যে দুর্ঘটনা হচ্ছে সেটা কোনো ছোটোখাটো জিনিস না। হ্যাঁ, আমরা স্বীকার করি এই সড়ক যারা ব্যবহার করছে তারাও আইন কী করে মানতে চলতে হয়, পথ কী করে ক্রস করতে হয়, পার হতে হয়, সেটা হয়তো তারা জানে না। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের সুনাগরিক হতে হলে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করতে হবে। এবং প্রাইমারি এডুকেশন যদি কম্পালসারি হয়, তাহলে এই ট্রাক চালকও কিন্তু সেটা জানতে পারতো। এবং আজকে যে মৃত্যুর হাত থেকে বেঁচে এসছে আমাদের এই জনপ্রিয় নাট্যশিল্পী বা টেলিভিশন চলচ্চিত্র শিল্পী, তাকে আমরা হয়তো আর দেখতে পেতাম না। আমরা অত্যন্ত দুঃখিত তোমার কথাটা শুনে। তুমি বলছিলে ট্রাক চালক তোমার কাছ থেকে একটু সরিও বললো না। সরি বলাটা আমাদের, আমি মনে করি বাঙালি জাতির আমাদের মধ্যে নাই। আমরা দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, কিছুই না। এই কথাটা কখনো বলি না। এতটুকুই যদি বলতো যে আমি, তাহলে হয়তো তোমার রাগটা প্রশমিত হয়ে যেত। আমি না, আমি নিশ্চয়ই একটা ট্রাক ড্রাইভারের কাছ থেকে তো নিশ্চয়ই, আমি তো তার ইনকামটা জানি, আমি তো নিশ্চয়ই ওই তাকে বলতাম না যে আমার গাড়ির ক্ষতিপূরণ দাও, আমি তো নিশ্চয়ই ক্ষতিপূরণ চাইতাম না। এখানে আরেকটা জিনিস হয়, ওরা কেন নেশা করে, ওরা এত খাটে, ওরা এই ট্রাকের পক্ষে আমি বলছি না, কিন্তু ওদের এতগুলো ট্রিপ দিতে হয় যে তখন পেটে হয়তো খিদাও থাকে। এই যে যারা ওই প্লাস্টিক দিয়ে নেশা করে, এই বাচ্চাগুলো কিন্তু ওটা করলে ওদের খিদা লাগে না। তো এখানে একটা আমাদের দারিদ্রতার যে একটা পভার্টি কোন লেভেলে গেছে, আমরা যতই বলি না আমরা সরকার এখানে এই কাজ করছে, এই কাজ করছে, কিন্তু এত জনসংখ্যা, সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে যে এরা কিন্তু নর্মাল না, নর্মাল থাকতে পারছে না। কারণ তাকে তার চাকরিটা রাখার জন্য তাকে 3 শিফটে কাজ করতে হয়, বাস ট্রাক দাও। এই জায়গাটাতেও কিন্তু সরকারকে আইন করে একটা লোক 8 ঘন্টার বেশি তার কাজ যেন না হয়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। পুলিশ বাহিনী এবং যারা এই রোড ট্রান্সপোর্টের ডিপার্টমেন্ট দেখেন, তাদেরকে কিন্তু এই কথাগুলো মাথায় রাখতে হবে। নাহলে আমরা যতদিন আমাদের নিজেদের পরিবারের কেউ এই ধরনের দুর্ঘটনার শিকার না হবে, আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা সবসময় ভাবি যে এটা ওর হয়েছে, কিন্তু এটা আমারও ক্ষেত্রেও হতে পারে, সে কথাটা মনে রাখতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ অহনা, থ্যাংক ইউ সো মাচ।